কাল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। একদিনে নামছে 12 ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংকের। আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। ঢাকায় পাকিস্তান দলের একাংশ পিএসএল ফাইনাল খেলে কাল আসবে বাকিরা। নাহিদ রানায় ভরসা পেশোয়ারের। আজই লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বার্ডশিট কাতালান ক্লাবটির। সবাইকে আমন্ত্রণ প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। সব অনিশ্চয়তা দূর করে কাল শুরু দেশের লিস্টে ক্রিকেটের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। এবারই প্রথম একদিনে 6 ভেন্যুতে লড়বে 12 দল। বসুন্ধরায় চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ ঢাকা লিপার্ডস, বিকেএসপিতে শক্তিশালী মোহামেডানের মুখোমুখি হবে সিটি ক্লাব, অগ্রণী ব্যাংকের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক, ক্রিকেটার্স একাডেমিতে লেজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গী রূপগঞ্জ টাইগার্স, ইউল্যাব মাঠে গাজী গ্রুপ ব্রাদার্স ম্যাচ, পিকেএসপিতে গুলশান ক্লাবের প্রতিপক্ষ নবাগত বসুন্ধরা স্ট্রাইকার্স। সকাল 9টায় শুরু হবে সবগুলো ম্যাচ। রাজনৈতিক পরিবর্তনে বদলে যায় ক্লাব ক্রিকেটও। স্বাভাবিকভাবে লাইমলাইট এখন মোহামেডানের উপর। বিশাল বাজেট আর তারকা সমৃদ্ধ দল গড়ে চ্যাম্পিয়নশিপের বড় দাবিদার সাদা কালোরা। বহু নাটকীয়তা অপেক্ষার পর শুরু হচ্ছে ঢাকা লিগ। বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে অভিযান শুরু করবে মোহামেডান। কাগজে কলমে শক্তিশালী হলেও মাঠের পারফরমেন্সে বেশি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। মোহামেডান ও হৃদয়ের জন্য গেল আসর ছিল ঘটনাবহুল। অধিনায়কত্বের ভুল থেকে শিক্ষা নিতে চান তাওহিদ, তবে বড় দলকে নেতৃত্ব দিতে গিয়ে চাপ দেখেন না। প্রেশারের কিছু নাই, প্রত্যেকটা জায়গাতেই সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন প্রেশার থাকে, বাট প্রেশারের ভিতর থেকে আপনি কতটুকু এনজয় করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজে কতটুকু পারফর্ম করবেন, এটাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটাই আপনার চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লড়বে ঢাকা লিপার্সের বিপক্ষে। ঢাকা লিগের সফলতম আর বর্তমান চ্যাম্পিয়নরা কাগজে কলমে শক্তিশালী নয়, তবে হান্নান সরকারের দল খেলতে চায় পরিকল্পনা মাফিক ক্রিকেট। এই বছরটা আপনি যদি প্রত্যেকটা টিমকে দেখেন, সবাই মোটামুটি একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করেছে। যে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওয়েদার যদি এরকম বিহেভ করতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে এনি ডে যে কোনো টিম যে কারোর জন্য ডেঞ্জারাস হতে পারে। প্রাইম ব্যাংক প্রায় নতুন দল গড়েছে। দ্বিতীয় শিরোপা ঘরে তোলার আশায় আকবর আলীর নেতৃত্বে খেলবে দলটি। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা বড় শক্তি। বিকেএসপিতে প্রথম ম্যাচে প্রতিপক্ষ আরেক ব্যাংক দল অগ্রণী। সিনিয়র প্লেয়াররা আছে, তারপরে আমাদের একদম জুনিয়র প্লেয়াররাও আছে। তো আমার মনে হয় যে দুইয়ের কম্বিনেশনে খুব চমৎকার একটা টিম আছে। তো আশা করি ইনশাল্লাহ খুব ভালো করবে এই টিম। আলোচিত লেজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে ক্রিকেটার্স একাডেমিতে, প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। জাতীয় দলের সাদা বলের দুই ক্যাপ্টেন লিটন দাস ও মেহেদী মিরাজকে নিলেও টেস্ট সিরিজের জন্য এখনই তাদের সার্ভিস পাচ্ছে না লেজেন্ডস। এবার একদিনেই 6 ম্যাচ, রিজার্ভ ডে থাকছে। খাবার থেকে শুরু করে অনেক কিছুতেই আসছে পরিবর্তন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান দলের একাংশ। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। তবে আসেননি বাবর আজম এবং পেসার খুররাম শাহজাদ। পিএসএল ফাইনাল শেষে সোমবার আসবেন তারা। তাদের ছাড়াই শুরু হবে প্রস্তুতি। এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুদলই সিরিয়াস। ঢাকায় আসার আগে করাচিতে 4 দিনের ট্রেনিং ক্যাম্প করেছে পাকিস্তান দল। শান মাসুদের নেতৃত্বে খেলবে পাকিস্তান। স্কোয়াডে 4 জন আছেন অভিষেকের অপেক্ষায়। 8 মে মিরপুরে প্রথম টেস্ট, সিলেটে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 16 মে। এদিকে মিরপুরে আজও অনুশীলন করেছে টেস্ট দলের ক্রিকেটাররা। সকাল থেকে ব্যাট বলের প্রস্তুতি নিজেদের ঝালিয়ে নিয়েছেন মমিনুল, মেহেদী মিরাজরা। বিসিবি কোচ সোহেল ইসলামের অধীনে চলে এই প্র্যাকটিস সেশন। একাডেমি মাঠে ক্রিকেটারদের ফিল্ডিংয়ের উপর বাড়তি গুরুত্ব দিয়েছেন কোচ। এছাড়াও ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ব্যাটিং অনুশীলন সেরেছেন নাজমুল শান্ত, অমিত হাসানরা। স্পিনার নাইম হাসান, তাইজুলদের বোলিং নিয়েও কাজ করেছেন সোহেল ইসলাম। দেশের বাইরের ক্রিকেট, রাতে পিএসএল ফাইনাল মুখোমুখি পেশোয়ার জালমি এবং হায়দ্রাবাদ কিংসম্যান। লাহোরে ম্যাচটি শুরু হবে
রাত 9টায়। পঞ্চম ফাইনাল খেলার অপেক্ষায় জালমি, তবে শিরোপা ঘরে তুলেছে মাত্র একবার। আসর জুড়ে ধারাবাহিক পেশোয়ার, রান সংগ্রাহকের তালিকায় বাবর আজম এবং কুশল মেন্ডিস শীর্ষে। দুজনেরই রান 500-র বেশি। বোলিংয়ে সুফিয়ান মুকিম সবাইকে ছাড়িয়ে। এই ম্যাচের জন্য পাকিস্তান উড়ে গেছেন নাহিদ রানাও। তার উপস্থিতি পেস ইউনিটে বাড়তি শক্তি যোগ করেছে। বিপরীতে নবাগত হায়দরাবাদ প্রথমবারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন হতে চায়, যদিও অনেকটা ধুঁকতে ধুঁকতে ফাইনালে উঠেছে তারা। উসমান খান, মার্নাস লাবুশেইন, হুনাইন শাহদের উপর সবার নজর। আসরে দু দলের আগের দেখায় জিতেছিল পেশোয়ার। এদিকে সেপ্টেম্বরে বাংলাদেশ সফর নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। গেল বছর বাংলাদেশ সফর করার কথা ছিল টিম ইন্ডিয়ার, তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছর বাংলাদেশ 3টি ওয়ানডে এবং 3টি টি-20 সিরিজ খেলার কথা। বিসিসিআইয়ের সাথে নিয়মিত যোগাযোগের কথাও বলা হয়েছিল বিসিবি থেকে, তবে সফর নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের পর আমাদের ব্যস্ততা অনেক। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজও আছে, এরপর যুক্তরাজ্য সফর করতে হবে। বাকি সিরিজগুলো আমরা পরে বিবেচনা করব। ফুটবলের খবর জানাবে এবার। কাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা। নতুন কোচ ইস্যুতে আলোচনা হতে পারে, তবে প্রথম সভাতেই কোচ চূড়ান্ত হবে না। কেননা কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরির দায়িত্বে থাকা কমিটি 22 জনের তালিকা করেছে। সোমবার তা বুঝিয়ে দেবে। প্রাথমিকভাবে এই অঞ্চলে যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাই জায়গা পেয়েছে। জাতীয় দলের কোচ ছাড়াও গোলরক্ষক কোচ, ফিটনেস ট্রেনার এবং ডেভেলপমেন্ট কোচ খুঁজছে বাংলাদেশ। 30 তারিখের মধ্যে আমরা যেসব কোচ পেয়েছি, এর মধ্যে আমরা হেড কোচের জন্য 22 জনকে প্রাথমিকভাবে সিলেক্ট করেছি, আর গোলকিপার কোচ 14 জন আছে, 14 জনকে সিলেক্ট করেছি। আগামীকালকে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, আমরা অলরেডি ওই মিটিংয়ে কালকে হস্তান্তর করব। কক্সেস বাজারে বাফুফে সেন্টার অব এক্সিলেন্সের জায়গার দাম নিয়ে চলা সমস্যা মেটাতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর বাফুফে সহ সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানিয়েছেন, প্রতিমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত তারা। ফিফার অর্থায়নে নিজস্ব ট্রেনিং সেন্টার করতে চায় বাফুফে, তবে জায়গার দাম হিসেবে 8 কোটি টাকা দিতে হবে সরকারকে, যা দিতে চায় না বাফুফে। এক্সিলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজারে একটি তৈরি করার কথা আমাদের ফুটবল ফেডারেশনের যে ফিফার অর্থায়নের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে, বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করব। কক্সবাজারের যেই জমির বিষয়টা আছে সেটা নিয়ে আমাদেরকে অত্যন্ত পজিটিভ একটা ডিসকাশন হয়েছে। আমার মনে হয় উনি আমাদেরকে বলেছেন প্রেসিডেন্ট সহ বসে আমরা সহসায় একটা নিশ্চিত সমাধানের দিকে যাচ্ছি। হকির খবর জানাবে এবার। এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব 18 নারী এবং পুরুষ দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইপিলিয়ন গ্রুপ এবং সেলর। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে বাংলাদেশ দলের সাথে থাকবে প্রতিষ্ঠানটি। রোববার হকি ফেডারেশন কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান এবং সেলরের প্রধান নির্বাহী রেজাউল কবির। চুক্তির আওতায় 2 টুর্নামেন্টের জন্য ইপিলিয়ন গ্রুপ 1 কোটি টাকা দেবে। পরবর্তী যুব হকিতেও বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। জাপানে 29 মে থেকে 6 জুন হবে যুব এশিয়া কাপ। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। আজ রাতেই নিষ্পত্তি হতে পারে লা লিগার শিরোপা। এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ না জিতলেই 29তম লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। ইপিএলে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ম্যানিউ লিভারপুল। রাত 8:30টায় অল রেডদের আতিথ্য দেবে রেড ডেভিলস। রিলেগেশন জোন এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে নামবে টটেনহ্যাম। সিরিয়ায় ভিন্ন ম্যাচে নামবে ইভেন্টাস এবং ইন্টার মিলান। লা লিগায় বর্তমানে 34 ম্যাচে 88 পয়েন্টে টেবিলের টপার বার্সেলোনা। 1 ম্যাচ কম খেলে বিশ্বকাপের আগে ইরাকের সঙ্গে আরেকটি বাড়তি ম্যাচ খেলবে স্পেন। 4 জুন দেপোর্তিভো লা করুনার রিয়াজোর্ট স্টেডিয়ামে হবে খেলা। তবে সবশেষ ম্যাচ হবে পেরুর সঙ্গে 8 জুন। স্পেন এবং ইরাক শেষবার মুখোমুখি হয়েছিল 2009 কনফেডারেশনস কাপে। সেবার স্পেন জিতেছিল 1-0 গোলে। গোল করেছিলেন ডেভিড ভিয়া,
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবারও বিশ্ব মঞ্চের বড় দাবিদার। 24 মে লা লিগা শেষে বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপ বিশ্বের সবার, কিন্তু সেই বিশ্বকাপের নাম বা লোগো ব্যবহার করতে পারে না সবাই। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের অধিকার রক্ষায় সব সময় সোচ্চার ফিফা। এবারও যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর কোনোবার বিশ্বকাপের লোগো দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে না। বিশ্বকাপ ফুটবল সার্বজনীন, কিন্তু বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ ফুটবল শব্দটি নয়, কেননা এই শব্দের মালিক কেবল ফিফা, যা কিনা রেজিস্টার্ড, ট্রেডমার্ককৃত ও কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত। চাইলেই যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ী তা ব্যবহার করতে পারবেন না। এমনকি বিশ্বকাপের লোগো নয়, সবকিছুই শুধুমাত্র নিজেদের ও স্পন্সর প্রতিষ্ঠানদের জন্য। কপিরাইট ইস্যু নিয়ে সবসময় কঠোর অবস্থানে থাকে ফিফা। এবারও ব্যতিক্রম নয়। বিশ্বকাপের 16 শহরে ফিফার সাথে চুক্তি নেই এমন কোনো রেস্টুরেন্ট, বার বা ব্যবসায়িক প্রতিষ্ঠান চাইলেই ব্যবহার করতে পারবে না ফিফা বিশ্বকাপের নাম বা লোগো। ফিফার আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস মার্কেটিং রাইটস। 2025 সালে এই খাতে আয় হয়েছিল $965 মিলিয়ন। ফিফার সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। ফুটবলের বৈশ্বিক অগ্রগতির জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলমান থাকবে। প্রতি বিশ্বকাপের আগেই আমরা এটা করে থাকি। বিশ্বকাপের সহ আয়োজক কানাডার 2 শহর টরন্টো ও ভ্যানকুভারে মাঠে গড়াবে 13 ম্যাচ। ম্যাচের দিন কেবল টরন্টোতে কাজ করবে ফিফার 60 অফিসার। স্টেডিয়ামের 1.5 কিলোমিটার এলাকায় কপিরাইট ইস্যুর পাশাপাশি যারা দেখভাল করবে পার্কিং, শব্দ দূষণের মতো অভিযোগ। দুঃখজনকভাবে রেস্টুরেন্ট বা বারের মতো জায়গায় তারা চাইলেই ফিফা বা বিশ্বকাপ শব্দ ব্যবহার করতে পারবে না। এটিকে তারা ভিন্ন কোনো শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারে। কেবল ইংরেজি শব্দ নয়, ফ্রেঞ্চ বা স্প্যানিশ ভাষায়ও বিশ্বকাপের প্রতিশব্দ কোপা মুন্দিয়াল, কোপ দে মুন্দো ব্যবহারেও কড়াকড়ি আছে ফিফার। রিফাত হোসেন, চ্যানেল 24। কিশোর ফুটবলারদের নিয়ে রাজধানীতে চলছে একাডেমি কাপ। দেশের 11 জেলার 12 একাডেমির ফুটবলারদের প্রমাণের মঞ্চ ফুটবল সাপোর্টার্স ফোরামের এই উদ্যোগ। 2019 সাল থেকে শুরু। এবার চতুর্থ আসরেও তৃণমূল থেকে ফুটবলার খুঁজে ফেডারেশনের বয়সভিত্তিক দলে অবদান রাখতে চান আয়োজকরা। কমলাপুর স্টেডিয়ামে কিশোর ফুটবলারদের পদচারণা। টুর্নামেন্টের আমেজ সেখানে। 11 জেলার 12 একাডেমির অনূর্ধ্ব 14 বয়সীদের প্রমাণের মঞ্চ একাডেমি কাপ। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের উদ্যোগে চতুর্থ আসর এবার। সারা বছর অনুশীলনে ব্যস্ত থাকা একাডেমির ফুটবলারদের কাছে রাজধানীতে এসে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেওয়া বিশেষ। দীর্ঘ 4 মাস ধরে আমরা অনেক কষ্ট করছি, ক্যাম্প করছি, সকাল বিকাল প্র্যাকটিস করছি, অনেক কষ্ট করছি। আমরা নিজের ফ্যামিলি ছেড়ে ঢাকা পর্যন্ত এসেছি। আমরা 15 দিন হয়ে গেছে। আমাদের একাডেমির বড় ভাইরা ন্যাশনাল টিমে খেলছে। আমরা খেলার জন্যই এই অংশগ্রহণ করতে আসছি, যেন আমরা যেন ভালো খেলে ন্যাশনাল টিমে খেলতে পারি। আগের 3 আসর থেকে দেশ উপকৃত হয়েছে। বিভিন্ন সময়ে ফুটবল ফেডারেশনের বয়সভিত্তিক দলে জায়গা হয়েছে একাধিক ফুটবলারের। তৃণমূল থেকে ফুটবলার খুঁজে আনার এই উদ্যোগ অব্যাহত রাখতে চান আয়োজকরা। তো আমরা চেষ্টা করছি আর কি, যে তৃণমূল থেকে যে খেলোয়াড় উঠানোর যে একটা প্রক্রিয়া, সেটা যাতে ধরে রাখা যায় আর কি। আমি মনে করি যে এই টুর্নামেন্টটা যদি ধারাবাহিকভাবে চলে তাহলে, এবং যারা সহযোগিতা করছেন বা করতে চান তারা যদি করেন, তাহলে অসংখ্য সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। 2019 সালে প্রথম মাঠে গড়িয়েছিল বিএফএসএফ একাডেমি কাপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো বিএসজে মিডিয়া কাপ ফুটবল। বাফুফে টার্ফে প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিক ফ্রেন্সি এবং এনটিভি। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 32টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এরই সাথে শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।